1879 সাল জার্মানির উলম শহর এক ইহুদি পরিবারে জন্ম নিল এক শিশু। কিন্তু জন্মের পর সেই শিশুটিকে দেখে আনন্দিত হওয়ার চেয়ে শঙ্কিতই বেশি হয়েছিলেন তার বাবা মা। তার মাথা ছিল অস্বাভাবিক বড়, আর 4 বছর বয়স পর্যন্ত সে একটি কথাও বলেনি। এমনকি যখন কথা বলতে শিখল তখনও সে বিড়বিড় করে একই বাক্য বারবার বলতো। স্কুলের শিক্ষকেরা হতাশ হয়ে বলেছিলেন, এই ছেলেকে দিয়ে জীবনে কিছুই হবে না। কিন্তু কে জানত এই মন্থর শিশুটিই একদিন মানুষের চিন্তার জগৎকে ওলটপালট করে দেবে। তিনি আমাদের শেখাবেন যে সময় স্থির নয়, বরং এক বহমান নদী। তিনি প্রমাণ করবেন যে আলো কেবল অন্ধকার দূর করে না, বরং এই মহাবিশ্বের গতির পরম সীমা নির্ধারণ করে। তিনি অ্যালবার্ট আইনস্টাইন। এটি কেবল একজন বিজ্ঞানীর গল্প নয়, এটি হলো কল্পনা শক্তি দিয়ে ঈশ্বরকে চেনার এবং এক অবাধ্য মস্তিষ্কের মহাবিশ্ব জয়ের মহাকাব্য। আইনস্টাইনের শৈশব ছিল চিরাচরিত নিয়মের বিরুদ্ধে এক নীরব বিদ্রোহ। যখন অন্য শিশুরা দল বেঁধে খেলত, আইনস্টাইন তখন জানলার ধারে বসে আকাশের নীলিমা দেখতেন। 5 বছর বয়সে তার বাবা তাকে একটি কম্পাস উপহার দিয়েছিলেন। সেই কম্পাসের কাঁটা সব সময় উত্তরের দিকে স্থির থাকত। ছোট্ট অ্যালবার্ট অবাক হয়ে ভাবতেন, কোন অদৃশ্য শক্তি এই কাঁটাকে টানছে? তবে কি এই দৃশ্যমান জগতের পেছনে আরও বড় কোনো অদৃশ্য জগৎ আছে? স্কুলের ধরাবাঁধা মুখস্থ বিদ্যা তিনি ঘৃণা করতেন। মিউনিখের লুইটপল জিমনেশিয়ামে তিনি ছিলেন একজন বিদ্রোহী ছাত্র। তিনি বিশ্বাস করতেন, কল্পনা জ্ঞান অপেক্ষা গুরুত্বপূর্ণ। ইমাজিনেশন ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান নলেজ। 16 বছর বয়সেই তিনি নিজেকে একটি প্রশ্ন করেছিলেন, যা পরবর্তী 1 দশক তাকে ঘুমাতে দেয়নি। যদি আমি আলোর গতির সমান দ্রুত বেগে দৌড়াই এবং একটি আয়না ধরে রাখি, তবে কি আমি নিজের প্রতিফলন দেখতে পাব? এই একটি কিশোরী কল্পনা থেকেই একদিন জন্ম নেবে ইতিহাসের শ্রেষ্ঠ তত্ত্ব, আপেক্ষিকতা। কিন্তু জীবন সবসময় গণিতের মতো সহজ ছিল না। আইনস্টাইনের বাবা ব্যবসায় মার খেলেন, পরিবার ইতালিতে চলে গেল। একাকী আইনস্টাইনকে সুইজারল্যান্ডের জুরিক পলিটেকনিকে পড়ার জন্য কঠোর সংগ্রাম করতে হলো। সেখানে তিনি দেখা পেলেন মিলেভা মারিচের, এক অসামান্য মেধাবী গণিতবিদের। তাদের প্রেম কেবল হৃদয়ের ছিল না, ছিল জটিল সমীকরণের। পড়াশোনা শেষ করার পর আইনস্টাইন কোথাও চাকরির সুযোগ পেলেন না। তার অধ্যাপকেরা তাকে সুপারিশপত্র দিতে অস্বীকার করলেন। তিনি যখন বেকার অবস্থায় বার্নের রাস্তায় রাস্তায় ঘুরছিলেন, তখন কেউ ভাবেনি এই ছেঁড়া কোট পরা যুবকটি একদিন 20 শতাব্দীর শ্রেষ্ঠ মানুষ হবেন। অবশেষে 1902 সালে তিনি বার্নের একটি পেটেন্ট অফিসে 3য় শ্রেণীর কেরানি হিসাবে চাকরি পেলেন। সারাদিন যন্ত্রপাতির নকশা পরীক্ষা করতেন আর ড্রয়ারের ভেতরে লুকিয়ে রাখতেন তার নিজের করা গবেষণার কাগজ। 1905 সাল, বিজ্ঞানের ইতিহাসে একে বলা হয় অ্যানাস মিরাবিলিস বা অলৌকিক বছর। পেটেন্ট অফিসের সেই অখ্যাত কেরানি মাত্র কয়েক মাসের ব্যবধানে 4টি গবেষণাপত্র প্রকাশ করলেন, যা বিজ্ঞানের ভিত কাঁপিয়ে দিল। তিনি ব্যাখ্যা করলেন আলোক তড়িৎ ক্রিয়া বা ফোটো ইলেকট্রিক ইফেক্ট, যার জন্য তিনি পরে নোবেল পুরস্কার পাবেন। তিনি প্রমাণ করলেন পরমাণুর অস্তিত্ব এবং সবশেষে তিনি প্রকাশ করলেন তার বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব বা স্পেশাল রিলেটিভিটি। তিনি আমাদের শেখালেন যে সময় এবং স্থান আলাদা কিছু নয়, বরং তারা একে অপরের সাথে জড়িয়ে আছে, স্পেস টাইম। আর সেই বিখ্যাত সমীকরণ E=mc²। তিনি বুঝিয়ে দিলেন, এক চিমটি ভরের মধ্যেও লুকিয়ে আছে সূর্যের মতো বিপুল শক্তি। পুরো বিশ্ব যখন এই তরুণের মেধা দেখে থমকে দাঁড়ালো, আইনস্টাইন তখন তার পরবর্তী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। তিনি চাইলেন অভিকর্ষ বা অভিকর্ষকে তার তত্ত্বের জালে বন্দী করতে। দীর্ঘ 10 বছর তিনি এক গোলকধাঁধায় বন্দী ছিলেন। গণিত আর দর্শনের দ্বন্দ্বে তিনি ভেঙে পড়েছিলেন। এমনকি তার মাথার চুল পেকে সাদা হয়ে গেছিল এই চিন্তায়। 1915 সাল, বার্লিন, আইনস্টাইন প্রকাশ করলেন সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব বা জেনারেল রিলেটিভিটি। তিনি বললেন, অভিকর্ষ কোনো রহস্যময় টান নয়, এটি হলো স্থানকালের কাপড়ে তৈরি একটি বক্রতা। সূর্য যখন বসে থাকে, তার ভরের চাপে মহাকাশ বেঁকে যায়, আর সেই বাঁকা পথেই গ্রহরা ঘোরে। 1919 সাল,
একটি সূর্যগ্রহণের সময় ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞানী আর্থার এডিংটন প্রমাণ করলেন যে সূর্যের পাশ দিয়ে আসার সময় নক্ষত্রের আলো সত্যি সত্যি বেঁকে যাচ্ছে। পরদিন সারা বিশ্বের সংবাদপত্রের শিরোনাম হল, মানুষের সব পুরনো ধারণা ভুল, আইনস্টাইন জয়ী। রাতারাতি অ্যালবার্ট আইনস্টাইন হয়ে উঠলেন পৃথিবীর সবথেকে বড় সেলিব্রিটি। যে শিক্ষক তাকে স্কুল থেকে বের করে দিয়েছিলেন, সেই পৃথিবী আজ তার পায়ে লুটিয়ে পড়ল। কিন্তু সাফল্যের সাথে সাথে এলো কালো মেঘ। জার্মানিতে তখন নাৎজি বাহিনীর উত্থান ঘটছে। হিটলারের সমর্থকেরা ইহুদি আইনস্টাইনের বিজ্ঞানকে ইহুদি পদার্থবিজ্ঞান বলে গালি দিতে লাগল। তার মাথায় 100 জন মানুষের সমান দাম ঘোষণা করা হলো। 1933 সালে তিনি বাধ্য হয়ে জার্মানি ছেড়ে পাড়ি জমালেন আমেরিকায়। প্রিন্সটনে তিনি এক নতুন জীবন শুরু করলেন। সময়টি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের। পারমাণবিক বোমার আশঙ্কা তখন চরমে। 1939 সালে তিনি প্রেসিডেন্ট রুজভেল্টকে একটি চিঠি লিখলেন, যেখানে তিনি সতর্ক করলেন যে জার্মানি হয়তো পারমাণবিক বোমা বানাচ্ছে। এটি ছিল তার জীবনের সবথেকে বড় ট্র্যাজেডি। তার সমীকরণ ব্যবহার করে যখন হিরোশিমা এবং নাগাসাকিতে বোমা বর্ষণ করা হলো, আইনস্টাইন কান্নায় ভেঙে পড়লেন। তিনি বললেন, আমি যদি জানতাম তাহলে আমি কোনোদিন সেই চিঠি লিখতাম না। জীবনের শেষ 2 দশক আইনস্টাইন উৎসর্গ করেছিলেন বিশ্ব শান্তির জন্য। তিনি চেয়েছিলেন একটি বিশ্ব সরকার যেখানে কোনো যুদ্ধ থাকবে না। তিনি ইসরায়েলের প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন এই বলে যে, আমি সমীকরণ বুঝি কিন্তু রাজনীতি বুঝি না। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি কাজ করে গেছেন ইউনিফাইড ফিল্ড থিওরি নিয়ে। তিনি চেয়েছিলেন মহাবিশ্বের সব শক্তিকে একটিমাত্র সূত্রে বাঁধতে। কিন্তু প্রকৃতি তার জন্য সেই শেষ রহস্যটি অজানাই রেখে দিয়েছিল। 1955 সালের 18 এপ্রিল প্রিন্সটন হাসপাতালে এই মহান মনীষী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বিছানার পাশে পড়েছিল কয়েক পাতা সমীকরণ, অসম্পূর্ণ কিন্তু অজেয়। আইনস্টাইন চলে গেছেন, কিন্তু তার রেখে যাওয়া উত্তরাধিকার আজও আমাদের সাথে আছে। আজ যখন আমরা জিপিএস ব্যবহার করি, যখন আমরা কৃষ্ণ গহ্বর বা মহাকর্ষীয় তরঙ্গ নিয়ে কথা বলি, প্রতিটি মুহূর্তে আইনস্টাইন হাসেন নক্ষত্রদের আড়াল থেকে। তিনি আমাদের শিখিয়ে গেছেন, প্রশ্ন করা বন্ধ করো না, কৌতূহল মানুষের সবথেকে বড় ঐশ্বর্য। এক মন্থর শিশু থেকে মহাবিশ্বের স্থপতি হওয়ার এই গল্প আমাদের সাহস দেয় যে যারা একটু আলাদা, যারা ছকের বাইরে চিন্তা করে, তারাই শেষ পর্যন্ত পৃথিবীকে বদলে দেয়। আইনস্টাইন কোনো ব্যক্তি নন, তিনি হলেন মানুষের অনন্ত জিজ্ঞাসা এবং অদম্য কল্পনার এক অবিনশ্বর নক্ষত্র।